স্বাগতম সিবি নিউজে। বাংলাদেশের নারী ভোটারের সংখ্যা প্রায় ৬.৫ কোটির বেশি, যা দেশের মোট ভোটারের প্রায় অর্ধেক। এই বিশাল সংখ্যক ভোটার যে কোনো নির্বাচনে জেতা হারার মূল নিয়ামক। কিন্তু অবাক করার বিষয় হল, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় ২,০০০ প্রার্থীর মধ্যে নারী ছিলেন মাত্র ৭৬ জন, যা ৪%-এরও কম। তাহলে প্রশ্নটা হল, নারীদের ভোটের শক্তি যেখানে এত বেশি, সেখানে রাজনৈতিক দলগুলো তাদের প্রার্থী হিসেবে কেন বেছে নিতে এত কার্পণ্য করে? এই ভোটের শক্তি আসলে কাদের কাজে লাগছে? Channel CB পরিসংখ্যানের এই বিভেদটা কিন্তু নতুন কিছু নয়। গত ৩ দশকে নারী প্রার্থীর সংখ্যা প্রায় একই জায়গায় আটকে আছে। যেমন ১৯৯১ সালের নির্বাচনে সরাসরি আসনে নারী প্রার্থী ছিলেন প্রায় ৩৯ জন, আর ২০২৪ সালের নির্বাচনে সেই সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে মাত্র ৭৬ জনে। অথচ এই সময়ে দেশের নারী ভোটারের সংখ্যা বেড়েছে কয়েক কোটি। এই ছবিটা শুধু সংখ্যার বৈষম্য নয়, বরং এটা আমাদের গণতান্ত্রিক ব্যবস্থার একটা গভীর সংকটকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। যখন দেশের অর্ধেক জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব সংসদে থাকে না, তখন তাদের অধিকার, প্রয়োজন আর আকাঙ্ক্ষার কথাগুলো জাতীয় নীতিতে জোরালোভাবে কিভাবে আসবে? এটা তো গণতন্ত্রের মূল কথাই না। রাজনৈতিক দলগুলোর এমন অনীহার কারণ কি? চলুন একটু তলিয়ে দেখা যাক। সবচেয়ে বড় কারণ হল রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার অভাব। দ্বাদশ সংসদ নির্বাচনে ৩১টির বেশি নিবন্ধিত রাজনৈতিক দল একজনও নারী প্রার্থী দেয়নি। এমনকি বড় দলগুলোর দিকে তাকালেও ছবিটা হতাশাজনক। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর মতো দল ২৮৮ জন প্রার্থীর মধ্যে মাত্র ১০ জন নারীকে মনোনয়ন দিয়েছে, যা সর্বসাকুল্যে ৩.৫% মতো। আবার জাতীয় পার্টি ১৯৬ জন প্রার্থীর মধ্যে মাত্র ৬ জন নারীকে মনোনয়ন দিয়েছে, যা ৩%-এরও কম। এই পরিসংখ্যান দলগুলোর মানসিকতাকে স্পষ্ট করে, যেখানে নারী প্রার্থীকে এখনও জেতার মতো যোগ্য হিসেবে ভাবা হয় না। এর পেছনে আরও আছে গভীর সামাজিক আর কাঠামোগত বাধা। আমাদের পুরুষতান্ত্রিক সমাজে রাজনীতিকে এখনও নারীদের জন্য সঠিক জায়গা হিসেবে দেখা হয় না। একজন নারীকে রাজনীতিতে নামার শুরুতেই পরিবার ও সমাজের বাঁকা চোখের মুখোমুখি হতে হয়। তার উপর নির্বাচনী প্রচারণার জন্য যে বিপুল পরিমাণ টাকা আর পেশি শক্তির দাপট লাগে, তা নারীদের জন্য এক বিরাট অদৃশ্য দেয়াল তৈরি করে। প্রায় নারী রাজনীতিবিদদের চরিত্র নিয়ে কুরুচিপূর্ণ কথা বলা হয়, অনলাইনে হেনস্থা করা হয়, যা অনেক যোগ্য নারীকেও রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিতে বাধ্য করে। পাশাপাশি আইনি দুর্বলতাও একটা বড় ভাগ তৈরি করেছে। গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও অনুযায়ী রাজনৈতিক দলগুলোর সব স্তরের কমিটিতে ৩৩% নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করার কথা ছিল, কিন্তু বছরের পর বছর ধরে এই আইনটি উপেক্ষিত। তার চেয়েও বড় কথা হলো, এই আইন শুধু দলের ভেতরের পদের জন্য। নির্বাচনী প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে এমন কোনো আইনি বাধ্যবাধকতা নেই। ফলে দলগুলো সহজেই আইন পাশ কাটিয়ে নারী প্রার্থী দেওয়া থেকে বিরত থাকার সুযোগ পেয়ে যায়। এই পরিস্থিতির দীর্ঘমেয়াদী ফল কিন্তু বেশ ভয়ের। সংসদে যখন নারী আইন প্রণেতার সংখ্যা কম থাকে, তখন নারী অধিকার সম্পর্কিত জরুরি বিষয়গুলো, যেমন নারীর স্বাস্থ্য, নিরাপত্তা, অর্থনৈতিক স্বাধীনতা আর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধের মতো নারী নেতৃত্ব না থাকলে সংসদে নারীদের বাস্তব জীবনের অভিজ্ঞতাগুলোর কোনো ছাপই পড়ে না, যা একটি আধুনিক ও সমতার সমাজ তৈরির পথে সবচেয়ে বড় বাধা। প্রতিনিধিত্বের এই সংকট আখেরে গণতন্ত্রকে দুর্বল করে আর দেশের অর্ধেক মানুষকে পেছনে ফেলে রাখে। সুতরাং এটি দিনের আলোর মতো পরিষ্কার যে, নারী ভোটারের শক্তি আর নারী প্রার্থীর সংখ্যার মধ্যে এই বিশাল ফারাকের জন্য শুধু একটা কারণ দায়ী নয়। এর পেছনে আছে রাজনৈতিক দলগুলোর উদাসীনতা, সামাজিক প্রতিবন্ধকতা আর আইনি দুর্বলতার এক জটিল মিশ্রণ। শুধু আইন বা নীতি বদলালেই হবে না, আমাদের মানসিকতার পরিবর্তনও আনতে হবে। আর সেই পরিবর্তনের প্রথম ধাপ হতে পারে এই আলোচনাটি সবার মাঝে ছড়িয়ে দেওয়া। এই অবস্থা বদলাতে আপনার বা আমার কি করার আছে বলে মনে করেন? আপনার চোখে নারী প্রার্থীদের জন্য সবচেয়ে বড় বাধা কোনটি? কমেন্টে আপনার মতামত জানান। এই জরুরি আলোচনাটি ছড়িয়ে দিতে ভিডিওটি শেয়ার করুন
এবং এমন আরও বিশ্লেষণধর্মী কন্টেন্টের জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। Subscribe now for daily news and updates.